নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক স্যার। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে এই যে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর মেডিকেল কলেজে কেন সিসিটিভি লাগানো হয়নি, যেটা আরজি করের সময় উঠেছিল এক দফা দাবি, এবং উনি বলছেন যে যদি সিসিটিভি ক্যামেরা না লাগাতে পারেন হাত জোর করছি অন্য রাজ্যে চলে যান। কিন্তু অন্য রাজ্যে যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? এই রাজ্যে এই যে স্বাস্থ্যমন্ত্রী, তো উনিই তো নিদান দেবেন যে ক্যামেরা লাগানো যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, উনি কেন হাত জোর করে অন্য রাজ্যে যেতে বলবেন? মানে ব্যাপারটা হচ্ছে উনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন নাকি ডাক্তারদের উদ্দেশ্য করে নিজের দোষটা মানে লঘু করলেন। আমি তোমাকে পরিষ্কার বলি যে আরজিকর যখন হয় তখন একটা সেন্সেশনাল খবর আমাদের একটা সার্ভেতে উঠে এসেছিল যে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে সিসিটিভি 575টি, এটা একদম হেডলাইন করো। আর কলকাতাতে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 33টি করে তৎকালীন পরিসংখ্যান অগস্ট মাসে যখন আরজি করের নির্মম ঘটনাটা হলো, বিভৎস ঘটনাটা হলো। অর্থাৎ যে রাজ্যের প্রশাসন, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আজকে উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আরও আগামী 10 বছরও তার নেতৃত্বে দল চলবে। অর্থাৎ সর্বা, যেখানে বিরোধী কার্যত শূন্য, মমতাই শাসক, মমতাই বিরোধী, সেই রাজ্যে যখন সিসি ক্যামেরার নজরদারির অভাব ঘাটতি হয় তখন গিয়ে দোষ পড়ে কার? না তার দলের কিছু চুনিপুটি। খেয়াল রাখতে হবে, মমতা ব্যানার্জি সরকারের পলিসি হচ্ছে নিজের ব্যর্থতাকে ছোট ছোট ফর্মে, কখনো ছোট পুলিশ কর্তা দেখবেন, ছোট ছোট পুলিশের ইয়েদের, আমলাদের ছোট পুলিশ স্কিপগোট করা হয়। যেমন এই পুরো আরজি করের এত বড় দুর্নীতি, ওষুধের চক্র, যেটা ধরতে গিয়ে মেয়েটির নির্মম পরিণতি হলো, তার জন্য কাকে স্কিপগোট করা হলো? ওই যে সঞ্জয় রায়কে আপাতত রাজ্য পুলিশই তো করেছে। আমি আপনাকে পরিষ্কার বলি যে মমতা ব্যানার্জি কেন নিজের ব্যর্থতাকে এইভাবে ঢাকেন, মমতা ব্যানার্জি দলের পলিসিগত পার্ট হিসেবে এটাকে কেন অ্যাডপ্ট করেন বারবার? কারণ কার্যত বিভিন্ন দপ্তর নিয়ে ভারাক্রান্ত রাজ্যের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মতন, পুলিশের মতন সাংঘাতিক দুটো পোস্ট নিয়ে কার্যত একে পার্ট টাইম পোস্টকে করে মানে সর্বনাশ করে দেওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দোষ তো ধরেননি, নিজের দোষ করতে স্বীকার করেননি। দোষ স্বীকার করে এই দুটো গুরুত্বপূর্ণ পোস্টে, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পোস্টে তিনি নতুন কোনো মুখ তো আনেনই। কারণ উনি কোনোদিনও বিশ্বাস করেন না ডেমোক্রেসি, উনি কোনোদিন বিশ্বাস করেন না পোস্টের পরে বাকি কোনো পোস্ট হতে পারে দলে, সব ল্যাম্প পোস্ট, ঠিক আছে? ফলে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী মানসিকতাটাকে ঢাকতে গেলে তার ব্যর্থতাকে তো কারো ঘাড়ে দিতে হবে। তাই ডাক্তারদের দেওয়া হচ্ছে, আজকে 13 জন ডাক্তারকে করা হলো, তিনি সাসপেন্ড করেছেন। আমি আপনাকে পরিষ্কার বলি যে সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেনি বলে প্রসূতির মৃত্যু হয়েছে এমন কোনো কি তদন্তে উঠে এসছে? তদন্তে উঠে এসেছে এই বিষ স্যালাইন, যে বিষ স্যালাইনটি আপনি 10 মাস আগে কর্ণাটক ব্যান করেছে, ভারত সরকার ব্যান করেছে, তারপরও 10 মাস চলেছে। শুধু চলেনি, আমি আপনাকে চিঠি দেখাতে পারি যে 2015 সালে একজন ডাক্তার, সেই ডাক্তার ডক্টর উদয়ন মৈত্র বকলমে সরকারকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে চিঠি করে বলেছিলেন এই প্রসূতিদের অসহায় মৃত্যু বেড়ে গেছে স্যালাইন, বিষ স্যালাইনের ব্যবহারের ফলে, আপনারা কিছু করুন। একদম পরিষ্কারভাবে আলিপুরদুয়ার জেলা সুপারকে 2015 সালে ডক্টর উদয়ন মিত্র চিঠি লিখলেন। চিঠিটা আমার কাছে আছে, আপনারা ফোকাস করে দেখতে পারেন। এই চিঠিটা এখানে তার প্রত্যয়িত নকল। তার প্রেক্ষাপটে সরকার কোনো ব্যবস্থা দুরস্ত। সেই সময় 21 তারিখ জুলাই মাসে 2016 উদয়নবাবুর বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর থেকে একটা চিঠি গেল যে আপনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন স্বাস্থ্য দপ্তরে। আমি বলছি, দেখুন সরকার কতটা প্রশ্রয় দেয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তখনও তিনি স্বাস্থ্যমন্ত্রী, এই যে ঘটনাটা, এই যে আরজিকর ঘটনার যখন চলছে ওই সমসাময়িক ওই মাসেই ভারত সরকারের 2022-23 হেলথ ডিনামিক্স এটা রিপোর্ট বেরোলো। তাতে দেখা গেল পশ্চিমবঙ্গে 36% প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। যেখানে দরকার 347 জন শিশু বিশেষজ্ঞ, সেখানে আছে মাত্র 49 জন। এই যে ভয়ানক একটা ব্যর্থতার ছবি, নেই রাজ্যের ছবি স্বাস্থ্যে, নেই রাজ্যের ছবি শিক্ষায়। এর তো দায়িত্ব তার মুখ্যমন্ত্রীর, ক্যাবিনেটের, এবং স্বাস্থ্যের পুলিশের তো তার দায়িত্ব, তিনি
শুধু অ্যাডিশনাল ইয়ে নয়, মুখ্যমন্ত্রী নন, তিনি অ্যাডিশনাল দায়িত্বে ওটার। এইটাকে তো তিনি কারো ঘাড়ে শিকন্ডি করতে হবে। মনে নেই আপনাকে একটা গল্প বলি, যখন তিনি বিরোধী নেত্রী, রেলমন্ত্রী, রেল বারবার ডিরেলড হচ্ছে, এখন রেল ডিরেল হলে পরে তিনি তার রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তৎকালীন রেল ডিরেলড হয়ে যাওয়ার জন্য তিনি প্রকাশ্য প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমি রেলমন্ত্রী, আমার রেলমন্ত্রক ভালো চলছে, তাকে মেলাইন করতে সিপিএমের নেতারা কলা খেয়ে কলার চোখলা রেল লাইনের মধ্যে রেখে দিচ্ছে, তাই ওই চোখলায় স্লিপ কেটে ট্রেন বারবার লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ভাবুন কত বালখিল্য সুলভ কথাবার্তায় ইনি করেছেন। মানে ওনার স্ট্র্যাটেজিক্যালি অন্যকে দোষ দেওয়া, নিজের ব্যর্থতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার এই পুরনো কৌশল নতুন নয়। আমি আপনাকে স্পেসিফিক উদাহরণ দিলাম, আমি সিসিটিভির একদম স্পেসিফিক বললাম। আমি আপনাকে বলছি যে যাদবপুরে যখন ওই র্যাগিংয়ে মৃত্যুটা হলো ছেলেটির, তারপরে কটা সিসিটিভি ক্যামেরা কোন ক্যাম্পাসে লাগিয়েছে আপনি বলুন তো? আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমার রবীন্দ্রভারতীতে বারবার আমরা অধ্যাপকরা ডেপুটেশন দেওয়ার পরেও একটা সিসি ক্যামেরা ইনস্টল করেনি এখনো পর্যন্ত। ন্যূনতম সিকিউরিটি যেখানে নেই, ওটা কি বিজেপি করে দেবে এসে? ওটা কি করে দেবে ভিসি এসে? ওটা কি করে দেবে অন্য রাজ্যের থেকে মোদি এসে? ওটা কি যোগী এসে করে দেবে? নাকি সিপিএম করবে, নাকি কংগ্রেস করবে, নাকি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার করবে? তাদের অর্থ দপ্তর পারমিশন না দিলে আপনি পৃথিবীর কোনো শক্তি নেই বা কোনো ডাক্তার, কোনো সুপারের সেই পাওয়ার নেই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগায়। কথা হচ্ছিল যে ওটির ভিতরে সিসি ক্যামেরা নেই কেন? তা ওটির ভিতরে সিসি ক্যামেরা নেই, সেটার দায়টা কার? সুপারের? সুপারের যদি দায় হয়, পশ্চিমবঙ্গের যতগুলো হাসপাতাল আছে তার সমস্ত ওটির সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে গেলে যে আর্থিক জায়গাটা থাকে, সেটা আপনার মনে হয় একটা হাসপাতালের সুপার টানতে পারবে? বা প্রত্যেকটা হাসপাতালের সুপার সরকারের পারমিশন ছাড়া পারে? ফিনান্সিয়াল পার্টটা দেখেন কে? রাজ্য সরকার। ফিনান্স থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, যেমন আমাদের আসেনি, আমরা ইনস্টল করতে পারিনি বিশ্ববিদ্যালয়ে। কাল যদি এরকম একটা র্যাগিংয়ের মৃত্যু হয় বা কোনো ছাত্রছাত্রীর সাথে আরও কোনো ভয়ানক ঘটনা আমাদের ক্যাম্পাসে হয়, আমরা প্রমাণ করতে পারবো না। এটা বুঝতে হবে। অর্থাৎ সার্বিক দিক থেকে যা দাঁড়ালো, আবার সেই পুরনো খেলা, আমার ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানো। স্যার, এই যে ব্যর্থতার কথায় আসি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতা একের পর এক খুন হচ্ছে, এবং গতকাল যে ছবি দেখলাম যে যে যাকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে করে, দুজন পুলিশকে গুলি করে চলে গেল সেই অপরাধী, এবং পুলিশের নিজেরই নিরাপত্তা নেই সেখানে। আচ্ছা, থাকবে কী করে? রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে সম্ভবত 2012 বা 13 সালে মনে আছে, তিনি নিজে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশের থেকে গুন্ডা ছিনিয়ে এনেছিলেন, সম্ভবত কালীঘাটের থানায় ছিনিয়ে এনেছিলেন। এবং সেই আর্কাইভটা এখনও জলজল করে বিভিন্ন চ্যানেলে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথিবীর ইতিহাসে এতটা ভয়ানক ক্রিমিনালদের সাপোর্ট করার কোনো রাষ্ট্রনায়ক বোধহয় ইতিহাস খুঁজলে আপনি পাবেন না, যে বন্দি ক্রিমিনালদেরকে পুলিশের হাতে ছিনিয়ে নিয়ে এসেছিল। সেদিন এই ক্রিমিনালরা বুঝে গিয়েছিল সরকারের আসীন পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রিয় বন্ধু। এবং সেদিন পুলিশও বুঝে গিয়েছিল যে তাদের ওই কি টেবিলের তলায় ফাইল হাতে নিয়ে প্রাণ রক্ষা করা ছাড়া আর কোনো ভবিতব্য নেই। মনে নেই রাজ্যের পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী নদিয়ায় গিয়েছেন ভিজিট করতে জেলা সফরে, সেদিন পুলিশকে গাছে বেঁধে জনগণ পিটিয়েছে। আপনি বলুন যে রাজ্যের পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভয়ানক ব্যর্থতার যে চিত্রটা, মানুষের যে পুলিশ কার্যত শাসক দলের ক্রিয়নক পুতুল নয়, পুলিশ কার্যত গুন্ডাদের দাস। গুন্ডা আসলে পরে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে, ফাইল হাতে নিয়ে লুকিয়ে পড়ে, পালায়। ঠিক আছে, এই যে পার্ক স্ট্রিটে করোনার সময় পুলিশকে জোরে পদাঘাত করলো, কোনো ব্যবস্থা হয়েছিল? হয়নি। এই যে সরকার অ্যাক্টিভলি প্যাসিভ টুয়ার্ডস শাহজাহানদের মতন গুন্ডাদের কাছে, এতে এদের কাছে বার্তা যায় যে পুলিশ কিচ্ছু করবে না, পুলিশকে ধরে পেটাও। কারণ পুলিশের মনোবলটাকে সরকার তাদের পলিসির পার্ট হিসাবে ভেঙে ফেলেছে। পুলিশ জানে যে তাদেরকে গুলি করে মেরে ফেললে, এই যে হরিমোহন কলেজ, এই সরকার ক্ষমতায় আসার পরে ছাত্র ইউনিয়নের নির্বাচন, সম্ভবত 12 সাল, নির্বাচনের দিন একজন এসআই মারা গেল, তার কাউন্সিলর ধরা পড়ল। সেই কাউন্সিলর, আমি এখনও কি সেলিম বা কিছু একটা, আমি এখন খেয়াল করতে পারছি না, কি ব্যবস্থা হয়েছিল বলুন দেখি? পুলিশ গুলিবিদ্ধ হয়েছিল একটা কলেজ নির্বাচনে, হরিমোহন ঘোষ কলেজে। কাকে অ্যারেস্ট করেছে? আপনি ভাবুন, অত বড় ফ্ল্যাটটা ভেঙে পড়ে গেল,
যাদবপুরে দেখা গেল ভেতরে কার্যত প্রমোটার কতটা কেয়ারলেস হলে পরে এই প্রমোটার এই কাজ করে, কোনো তত্ত্বাবধান নেই। বলছে তো বাম আমলের পাপ, ফিরহাদ হাকিম বলছে পাপ, বাম আমলের পাপ। আর উনি হচ্ছেন, আচ্ছা আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করি, বাম আমলে তো ফিরহাদ হাকিমও জন্মেছিল, তাহলে বাম আমলের পাপ ফিরহাদ, ঠিকই তো বলেছেন, বাম আমলের পাপ। বাম আমলে তো এই কর্পোরেশনটা তৃণমূল করে দখল করে আজ অবধি চালিয়ে যাচ্ছে, তাহলে পাপ, একদম পাপ। বাম আমলে তৃণমূল কংগ্রেসটাও তৈরি হয়েছিল, অর্থাৎ পাপ। এই যে মহাপাপগুলো তৈরি হয়েছিল বলে আজকে এই বাড়িগুলো ভেঙে পড়ছে। ঠিকই বলেছে ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম ঠিক কথা বলেছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ফিরহাদ হাকিমকে ধন্যবাদ দিচ্ছি। ফিরহাদ হাকিম সঠিক কথা বলেছেন, খালি একটা জায়গায় একটু ওয়ার্ডে মিস্টেক করেছে, ওটা পাপ নয়, মহাপাপ। বাম আমলে ফিরহাদ হাকিম জন্মেছে, মহাপাপ। বাম আমলে তৃণমূল তৈরি হয়েছে, মহাপাপ। বাম আমলে কর্পোরেশনটা তৃণমূল দখল করে আজও আসীন হয়ে আছেন, মহাপাপ। তাই মহাপাপের ফল ওইটুক উনি বলেননি, আমি অ্যাড করে দিলাম, মিলিয়ে নেবেন। ঠিক আমার কথাটা উনি সম্মত হবেন, সামনে না পারুক বাড়িতে একবার ভাববেন, ঠিক বলেছে, একদম উনি ঠিক বলেছেন, আমি একটু বাড়তি ঠিক বলে দিলাম।